নমস্কার, ওয়েলকাম টু বং ন্যারেটর। আপনি যদি বাংলা ভাষায় নানান ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন তাহলে এই নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর হয়ে যান আমাদের পরিবারের সদস্য। আজকের পর্বে চলুন শুনে নেই দক্ষিণেশ্বরের মন্দিরের সেই সব জানা অজানা নানা কাহিনীগুলি। মন্দিরটি কলকাতার খুব কাছে হুগলি নদীর তীরে অবস্থিত একটি হিন্দু নবরত্ন মন্দির। এখানে মা কালীকে ভবতারিণী রূপে পুজো করা হয়। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি তৈরি করেন। 1847 সালে ধনী বিধবা জমিদারনী রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার উদ্দেশ্যে তীর্থযাত্রার আয়োজন করেন। সেই মতো 24টি নৌকায় আত্মীয় স্বজন দাস দাসী ও রসদ নিয়ে যাত্রার পরিকল্পনা করেন। কিংবদন্তি অনুসারে যাত্রার ঠিক আগের রাতেই দেবী কালী মাকে স্বপ্নাদেশ দেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই। গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে তার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করার জন্য। এরপর রানী জন হিস্টি নামে এক ইংরেজের কাছ থেকে গঙ্গা তীরে 20 একর জমি ক্রয় করেন। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। এর একটি অংশ ছিল কচ্ছপের আকারে মুসলমান গোরস্থান। এই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। জমি কেনার পর রানীমার নির্দেশে অতি শীঘ্রই শুরু হয়ে যায় মন্দির নির্মাণের কাজ। যখন দক্ষিণেশ্বরে চলছে মন্দির তৈরির কাজ, ঠিক একই সাথে রানীমার বাড়িতে তৈরি হচ্ছে দেবী মূর্তিটি। প্রায় দীর্ঘ 8 বছর ধরে 9 লক্ষ টাকা ব্যয় করে যখন মন্দিরটি সম্পূর্ণ তৈরি হলো, ততদিনে দেবী প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন অপেক্ষা শুধু মন্দির প্রতিষ্ঠার জন্য একটি শুভ দিনের। পাথরের তৈরি মূর্তিটি যাতে ভেঙে না যায় বা নষ্ট না হয়ে যায় সেজন্য একটি বাক্সের মধ্যে তাকে রাখা হলো। কিন্তু তারপর ঘটল এক অদ্ভুত অলৌকিক ঘটনা। দেবী রানীমার স্বপ্নে এসে বললেন, বাক্সে বন্দি থেকে তার দম বন্ধ হয়ে আসছে, যত তাড়াতাড়ি সম্ভব যেন তাকে বাক্স থেকে বের করার ব্যবস্থা হয়। সে কথা শুনে রানীমা তৎক্ষণাৎ বাক্স থেকে বের করলেন দেবী মূর্তিটি। কিন্তু দেবীর রূপ দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে গেলেন। মানুষ যেমন গরমে ঘেমে যায়, কালী মূর্তিটিও ঠিক তেমনই ঘেমে উঠেছে। এরপর আর শুভ দিনের অপেক্ষা না করে রানীমা সেই দিনই দেবীকে মন্দিরে প্রতিষ্ঠা করেন। দিনটি ছিল 1855 সালের 31শে মে, বৃহস্পতিবার, স্নান যাত্রার দিন। কিন্তু মন্দির প্রতিষ্ঠা হলেও রানীমা জাতিতে শূদ্র হওয়ায় দেবী কালীকে অন্নভোগ দিতে কোনো পুরোহিতই রাজি হলেন না। তখন বিধান অনুসারে রানীমা ব্রাহ্মণ রামকুমারকে মন্দিরটি দান করেন এবং এরপর মা ভবতারিণীকে অন্নভোগ নিবেদন করা হয়। মন্দিরে প্রথম প্রধান পুরোহিত ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায়। 1857-58 সালে কিশোর রামকৃষ্ণ এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে এই মন্দিরটিকেই তিনি তার সাধনা ক্ষেত্র রূপে বিবেচিত করেন, যার জন্য অনেক হিন্দু এই জায়গাটিকে একটি পবিত্র স্থান মনে করেন এবং প্রচুর মানুষ এই কালী মন্দিরে পুজো দিতে আসেন। 3 তলায় মন্দিরটি নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। উপরের 2টি তলায় রয়েছে এর 9টি চূড়া। একটি উঁচু দালানের উপর স্থাপিত হয়েছে মন্দিরের গর্ভগৃহটি।
মন্দিরটি দক্ষিণমুখী। একটি রূপোর সহস্রদল পদ্মের উপরে শিবের বক্ষের উপরে স্থাপিত হয়েছে এই কালী মূর্তিটি। একখণ্ড পাথর পুঁদে তৈরি হয়েছে এই দেবী মূর্তি। মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণের মন্দির এবং দক্ষিণে নাট মন্দির। মন্দিরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। মন্দিরের বাইরে ছিল একটি নহবতখানা। এখানে ঠাকুর রামকৃষ্ণের সহধর্মিণী সারদা দেবী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা বাস করতেন। পরবর্তীকালে এই জায়গাতেই তৈরি হয় শ্রী শ্রী সারদা মায়ের মন্দিরটি। দক্ষিণেশ্বর মন্দিরে শাক্ত, বৈষ্ণব ও শৈব 3 ধারার পুজো একসাথে ঘটে, যার কোথাও দেখা যায় না। এখানে দেবী কালীর পুজো হয় শাক্ত মতে, বৈষ্ণব মতে হয় রাধাকৃষ্ণের পুজো, আর 12টি শিব মন্দিরে শৈব ধারায় পুজো হয় শিবের। মন্দিরের পাশে নদী তীরে রয়েছে একটি স্নানের ঘাট এবং রানী রাসমণিকে উৎসর্গ করা একটি মন্দির। গল্পে গল্পে আমরা পৌঁছে গেছি নিবেদিতা ব্রিজের কাছে। এখানে একটু বলে নিই কি কি উপায়ে পৌঁছাতে পারেন মন্দিরে। ট্রেনে এলে শিয়ালদা থেকে ডানকুনি লোকালে এসে নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশনে, অথবা হাওড়া থেকে ট্রেনে বালি স্টেশনে নেমে সেখানে বালি ব্রিজ থেকে বাস বা অটোতে করে চলে আসতে পারেন দক্ষিণেশ্বরে। মেট্রো করে যেতে চাইলে দমদম লোয়াপাড়া লাইনের মেট্রো ধরে নামতে হবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এছাড়া কলকাতার বিভিন্ন জায়গা থেকে দক্ষিণেশ্বরের প্রচুর বাসও রয়েছে। এখানে নেমে রানী রাসমণি স্কাইওয়াক ধরে কিছুক্ষণ হেঁটে গেলেই পৌঁছে যাবেন মন্দিরের সামনে। যাদের হাঁটতে অসুবিধা হয় তারা স্টেশন অথবা বাস স্টপ থেকে টোটোতে করেও পৌঁছাতে পারেন মন্দিরের সামনে। আর যারা নিজস্ব গাড়িতে আসছেন তারা স্কাইওয়াকের নিচের রাস্তা ধরে কিছুটা এগিয়ে বাঁ দিকে পার্কিংয়ে গাড়ি রেখে চলে যেতে পারেন মন্দিরের ভিতরে। দক্ষিণেশ্বরে আসার আরেকটি পথ হলো হাওড়া মিলেনিয়াম পার্ক, বরানগর, বেলুর অথবা বাগবাজার থেকে ফেরি পথে। এখন আমরা প্রবেশ করছি মন্দিরের সিংহদুয়ার দিয়ে। মন্দিরে ঢুকেই ডান দিকে রয়েছে কিছু খাবারের স্টল। একটু এগিয়ে গেলে বাঁ দিকে রয়েছে লকার, যেখানে মোবাইল বা ক্যামেরা জমা রেখে আপনারা অনুমতি পাবেন মূল মন্দিরে প্রবেশ করার, কারণ ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। এখানে ডান দিকে রয়েছে ডালা আর্কেড। বেশ বড় এই আর্কেডটিতে রয়েছে বিভিন্ন দামের ডালা। যারা স্কাইওয়াকের ভিতর দিয়ে হেঁটে আসছেন তারা সেখানেও দেখবেন বেশ কিছু ডালার দোকান। আপনার সুবিধা মতো জায়গা থেকে পূজার ডালিটি নিয়ে জুতো বা চটি বাইরে খুলে প্রবেশ করতে পারেন মূল মন্দিরে। এখানে বলে রাখি, মায়ের মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত। যারা মায়ের ভোগ প্রসাদ নিতে আগ্রহী তারা সকাল সকাল এসে লাইন দিয়ে সংগ্রহ করে নিতে পারেন কুপনটি। দুপুর 1টার পর থেকে শুরু হয় ভোগ বিতরণ। চাইলে আপনারা ভোগ বাড়িতেও নিয়ে যেতে পারেন, তবে তার জন্য পাত্র আপনাদের সঙ্গে করে আনতে হবে। মা ভবতারিণীর আশীর্বাদ যেন সব সময় আমাদের সঙ্গে থাকে, এই কামনা করে শেষ করছি আজকের পর্বটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।